গল্পটার নাম ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। বালকাদিগের সর্দার ফটিক চক্রবর্তী মাথায় চট করিয়া একটা নতুন ভাওদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়িয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা ও প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কেমন বাঁধিয়া সকলের কোমর বাঁধিয়া সকলে যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর দিয়া গিয়া বসিল। ছেলেরা তাহার এরূপ ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ায় অসাধারণ সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। সে তাতে আরো একটু নাড়িয়া চাড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। এইরূপ স্থলে সাধারণ নিকটের রাজ্য সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়ায় ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে ইতিমধ্যে শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। কারণ পূর্বক্ষেত্রে আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনা আছে তাহা তাহার কিংবা কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ফেলিতে আরম্ভ করিল। মারও ঠেলা হাইও, সাবাস জোয়ান হাইও। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। খেলার আরম্ভ এইরূপ আশাতীত ফলালাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যায় ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকের মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটাকতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকায় গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথায়? সে বলিল, জানি না বলিয়া পূর্ববৎ
তৃণমূল হইতে রসগ্রহণ প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাগদির আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক বলিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িয়াতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলেছি? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করতে মাখন আপনার পূর্বে নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, মেরেছি। তখন আর ফটিকের সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক শব্দে চর কষাইয়া দিয়া বলিল, ফের মিথ্যে কথা? মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ, তুই আমায় গায়ে হাত তুললিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকে বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া বলিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে। তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আর হবে না। আচ্ছা, ঠিক আছে, তুমি নাও, তারপরে পড়ো। এইসবের মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে, কিনতে হবে না, পড়ো। কতগুলো গেল তো। ঠিক আছে, আমি কেটে নেবো। কোন দামে ছিল? ঠিক আছে, নাও, পড়ো। তার ভগ্নী কইলেন, ফটিক আমার হাত জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা ও প্রস্তাবে সহজে সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদি ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য তার দৃঢ় আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দে উদ্ভাসবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছাইয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই আবশ্যক পরিবার ভিত্তিতে মনে মনে সে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিল তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসে আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বছরের অপরিচিত অশিক্ষিত পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এত বয়স হইল, তবুও কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড আছে, বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না।
স্নেহ উদ্রেক করে না। তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনাই নয়। তাহার মুখ আদো আদো কথায় ন্যাকামি, পাকা কথা জ্যাঠামি এবং কথামাত্রই প্রগল ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তার একটা কুৎসি স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। আর তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশবে এবং যৌবনে অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ছুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতে না। এই জন্য আপনার অস্বস্তি সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতার মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মা বিকৃতি হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণ প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারার এবং তার ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহরূপে বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে। এই বয়সে সাধারণ নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্বল জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামের স্নেহহীন চোখকে সে যে একটা দুগ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মামে যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামির যখন আহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজ মন দাও গে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িয়া জায়গা ছিল, হাঁপ ছাড়িবার জায়গা ছিল। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ঢাউস গুড়ি লইয়া বউ বউ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাই রে নাই রে, নাই রে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকস্মাৎভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীরে দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতবিহীনী সেই সব দলবল উদ্যোগ স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা ও কেবল একটা কাছে যাইবার অন্ধ চিন্তা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা। গোধূলির সময়ে মাতৃহীন বৎসরের মতো কেবল একটা আন্তরিক মা মা স্পন্দন। সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ
অসুন্দর বালককে অন্তরে কেবলই আলোড়িত হইত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হ্যাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারক্লান্ত গর্দভের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলো ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বীপ্রহরের রৌদ্রে কোনো একটা ছাতে একটি ছেলে মেয়ে কিন্তু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিলাম, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে দুর্গাপুজো ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক প্রতিজ্ঞা করিয়া একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজে পড়া তৈরি হয় না। তারপর ওই হারাইবার একেবারে নাচার হইয়া পড়িল। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক, কার্তিক মাস পূজার ছুটি, সে এখন ঢের দেরি। একদিন ফটিক তার স্কুলে বই হারাইয়া ফেলিল। একে তো সহজে পড়া তৈরি হয় না। তারপর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিল। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরে দুই প্রান্তে বিরক্তি রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনি। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া গেল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা পাইতে পারে না, এইরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল। পরদিন প্রাতঃকালে ফটিককে তার আর ডাকা গেল না। চতুর্দিকে প্রতিবেশীর পর খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যের সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখন ঝুপঝুপ করিয়া
অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বর বাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্বর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অতঃপরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও ওকে বাড়ি পাঠিয়ে। আর বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটমিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আনিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হত বুদ্ধিভাবে তাকাইয়া রহিল। মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বর বাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বলিতে বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। পরদিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্বর বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিন কাটিয়া গেল। ডাক্তার চিহ্নিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্বর বাবু স্মিত প্রদীপ রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাথার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দু বাও মেলে না, এ না। কলিকাতায় আসিবার সময় কতটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসির কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাদের এই অনুকরণ করুণ স্বরে জল মাপিতেছে এবং সে আকুল সমুদ্রের যাত্রা করিতেছে। বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা, জ্বরের মাতা, ঘরে প্রবেশ করিয়া ও উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকাচ্ছ নিবৃত করিলেন। তিনি শয্যার উপর আচার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ হ্যাঁ। ও মা আবার ডাকিলেন, ও ফটিক, বাপধনরে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া তাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে না, এখন আমি বাড়ি যাচ্ছি।